ইরান এ যাবৎকালে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েলে। ইসরায়েলের আরাদ নামে একটা শহর একেবারে ভয়ঙ্কর ধ্বংসের মুখে পড়েছে। প্রাথমিকভাবে ইসরায়েল গোপন করার চেষ্টা করলেও আন্তর্জাতিক গণমাধ্যম বা বিভিন্নভাবে খবর আসছে সেখানে কয়েকশো মানুষ হতাহত হয়েছে। হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে আহত লোকজনকে সেবা দিতে। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির ভয়াবহ রকমের বিক্ষোভের মুখে পড়েছেন, লোকজন তার উপর চড়াও হয়েছেন। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে, তা না হলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে। জবাবে ইরান বলেছে, যদি বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। সৌদি আরব থেকে শুরু করে পুরো অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্র এবং ওয়াটার ডিস্যালিনাইজেশন প্রজেক্ট ধ্বংস করে দেওয়া হবে। ইরান আরো বলেছে, হরমুজ প্রণালী খোলাই আছে, তবে শুধু বন্ধ শত্রুদের জন্য। এপাশে ব্রিটিশ সাবমেরিন পৌঁছেছে আরব সাগরে, তারা নাকি ইরানের বিরুদ্ধে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। সব মিলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কোথায় যাচ্ছে পরিস্থিতি, এটা নিয়েই আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ দর্শক আপনাদের সামনে মূল পয়েন্টগুলো তুলে ধরলাম, এখন বিস্তারিত আলোচনা করব এবং আসলে যুদ্ধ পরিস্থিতি কোথায় যাচ্ছে আশা করি এই আলোচনার ভেতর দিয়ে আপনারা একটা চিত্র পাবেন। পুরো আলোচনায় আপনারা আমার সঙ্গেই থাকুন, আর আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে, গতকাল ইরান ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পর একেবারেই পাশের একটা শহর আরাদ, এই আরাদ শহরের উপর হামলা চালিয়েছে। এবং আমি সর্বশেষ যে তথ্য পেলাম সেটা হচ্ছে, দিমোনা পরমাণু কেন্দ্রের উপর একটা ক্ষেপণাস্ত্র মেরেছে এবং আরাদ শহরেও মাত্র একটা ক্ষেপণাস্ত্র মেরেছে, বাট ভেরি ভেরি ডেঞ্জারাস। এছাড়া গতকাল সন্ধ্যায় বা রাতে ইরান যে কয়েক দফা হামলা চালিয়েছে তাতে হামলা হয়েছে ইসরায়েলের আরাদ শহরের দিমোনা পরমাণু কেন্দ্রে, এইলাদ বন্দর, কিরিয়াত গাদ এবং বীরশেবা শহরে। এর ভিতরে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে আরাদ শহর, এবং আরাদ শহরটা হচ্ছে নেগেব মরুভূমিতেই অবস্থিত। এটা বেসিক্যালি মরুভূমির ভেতরে, কিন্তু শহরটি ইসরায়েলের ইন্ডাস্ট্রিয়াল হাব অর্থাৎ শিল্প অঞ্চল, শিল্প শহর। এটা প্রচুর পরিমাণে শিল্প আছে এবং এখানে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা বলা হচ্ছে 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করছিল। এই ওয়ারহেড একেবারে ধ্বংস করে ফেলেছে আরাদ শহরের একটা অঞ্চল। সেখানে বলা হচ্ছিল প্রথম দিকে যে মাত্র কয়েকজন মানুষ আহত হয়েছে, কিন্তু এখন ইসরায়েলি স্বীকার করছে অন্তত 11 জন নিহত আর 100-র বেশি আহত। আর দিমোনা পরমাণু কেন্দ্রে একটা শিশু মারাত্মক ক্রিটিক্যাল কন্ডিশনে আর প্রায় 100 মতো আহত। তো সবকিছু মিলে ইসরায়েলের যে স্বীকারোক্তি তাতে 200-র বেশি হতাহত হয়েছে, অর্থাৎ নিহত হয়েছেন অন্তত 11-12 জন আর আহত হয়েছে 200-র বেশি। বলা হচ্ছে যে আরাদ শহরে যে সমস্ত হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলো আহত লোকজনকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। সেখানে ব্লাড ব্যাংক চালু করা হয়েছে, হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্সে করে একের পর এক লোক নেওয়া হয়েছে হাসপাতালে। হাসপাতালের ডাক্তাররা 24 আওয়ার্স ডিউটি করছে এবং রোগীদেরকে সামাল দিতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে এই অবস্থা হয় আপনারা চিন্তা করুন। তবুও আপনারা ইসরায়েলি মিডিয়ায় যাবেন, দেখবেন যে সেখানে এই 1-2 আহত হয়েছে, সামান্য কিছু এটা সেটা। আসল খবর কিন্তু দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা আমি এখনই বলবো। দিচ্ছে না এই কারণে যে এই সমস্ত খবর জনগণের মধ্যে ছড়িয়ে পড়লে মানুষ ক্ষেপে যাবে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে, এবং এই সরকারের পতন ঘটিয়ে দেবে। গতকাল লোকজনের সামনে এসেছিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। এই বেন গাভিরের উপর লোকজন ক্ষেপে গিয়েছিল এবং বিক্ষোভ করেছে তারা। এই ভদ্রলোক বলছিল, ইরানের নিন্দা করছিল, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এটা সেটা বহু কিছু বলছিল, কিন্তু লোকজন তার উপর ক্ষেপে গেছে যে আপনার এই সমস্ত কথা দরকার, কেন যুদ্ধ বন্ধ করেন, এই অন্যায় যুদ্ধ কেন করতে গেছেন ইরানের বিরুদ্ধে, এবং আপনারা টিকতে পারবেন না কেন গেছেন, এবং টিকতে পারবেন না এখানে এই একটা কথা আছে। আমি ছোট্ট একটা বিশ্লেষণ দিই। দিমোনা হচ্ছে ইসরায়েলের প্রাণ কেন্দ্র, সেখানে সবচেয়ে বড় এবং প্রধান পরমাণু গবেষণা কেন্দ্র দিমোনা পরমাণু স্থাপনা। এই জায়গায় হামলা হয়েছে, সেখানে যে গবেষণাগারে হামলা করেছে সেটা একদম ধ্বংস হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জুন মাসে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ইরান ইসরায়েলের ওয়াইজম্যান গবেষণা ইনস্টিটিউশনে হামলা চালিয়েছিল, আপনারা জানেন, এবং সেটা ধ্বংস হয়ে গিয়েছিল। সেটা ছিল ইসরায়েলের আসল গবেষণা কেন্দ্র। সেই গবেষণা কেন্দ্রের মতোই আর একটা গবেষণা কেন্দ্র এই দিমোনা পরমাণু কেন্দ্রে ছিল, তাতেই হামলা চালিয়েছে এবং ধ্বংস হয়ে গেছে সেটা, এবং সেখানে বেশ কিছু লোকজন হতাহত হয়েছে। আর আরাদ শহর তো একদম দিমোনা পরমাণু কেন্দ্রের কাছাকাছি, এবং আরাদ শহরের কাছেই ইসরায়েলের নেভাটিম এয়ারবেজ এবং হাটজেরিম এয়ারবেজ। এবং নেভাটিম এয়ারবেজ হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান ঘাঁটি, যেখানে সামরিক বিমানের প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে ফাইটার জেট, তারপরে পরিবহন বিমান এবং প্রশিক্ষণ বিমান রাখা হয়। সেই জায়গা
এই আরাদ শহরের খুব কাছাকাছি। আবার হাটজের বিমানবন্দরেও একই একই রকমের ব্যবস্থা আছে, সেখানেও লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হয় সামরিক বাহিনীকে, এবং সেখানে নজরদারি বিমান টিমান অনেক কিছু আছে। মানে আরাদ শহরটা নেগেব মরুভূমিতে অবস্থিত। আরাদ শহর, দিমোনা পরমাণু কেন্দ্র, হাটজেরি বিমানবন্দর এবং নেভাটিম বিমানবন্দর এগুলো খুব কাছাকাছি, একই নেগেব মরুভূমিতে অবস্থিত। এর পাশে কিন্তু বীরশেবা শহর। বীরশেবা শহর হচ্ছে ইসরায়েলের এইরকম কৌশলগত দিক দিয়ে প্রতিরক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শহর। সেখানে প্রথম দিকে ব্যাপক হামলা চালিয়েছিল, আপনারা জানেন। গতকাল আরাদ শহরে হামলার পর ইসরায়েলের নিহত হয়ে যাওয়া বা পলাতক যেভাবে হোক না কেন, এই যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে ইসরায়েলের জন্য, ইসরায়েলের ইতিহাসে একটা ভয়াবহ সন্ধ্যা, গতকালকে সন্ধ্যাকে একটা ভয়াবহ সন্ধ্যা বলে অভিহিত করেছেন, এবং তিনি বলেছেন ইসরায়েলের জন্য আরো অনেক কঠিন সময় রয়েছে ভবিষ্যতে, বাট ইরানের বিরুদ্ধে তারা হামলা অব্যাহত রাখবে, এই অঙ্গীকার ব্যক্ত করেছেন। এখানে কৌশলগত যে বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে দিমোনা পরমাণু কেন্দ্র হচ্ছে ইসরায়েলের সবচেয়ে প্রধান পরমাণু কেন্দ্র। এটা ইসরায়েলের একটা প্রাণ ভোমরা। নেভাটিম এয়ারবেজ, হাটজেরিম এয়ারবেজ এবং আরাদ শহর, বীরশেবা এগুলো সব কাছাকাছি, নেগেব মরুভূমির খুব কাছাকাছি। এখন এই জায়গায় হামলা চালানো এবং এখানে হামলা চালিয়ে সফল হওয়া, এটা ইরানের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই হামলার ভেতর দিয়ে এই বার্তা পরিষ্কার হচ্ছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যাই বলেন, এগুলো ধ্বংস হয়ে গেছে। এবং এমনকি এখন দিমোনা পরমাণু বা হাটজেরিম বা নেভাটিম এয়ারবেজের নিরাপত্তা তারা আর দিতে পারবে না, এটা পরিষ্কার। দুইটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, দুটোই হিট করেছে। এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য আয়রন ডোম থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তারা ঠেকাতেই পারেনি, কিছুই করতে পারেনি, ভিডিওতে দেখাই গেছে। সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইসরায়েলের আকাশে ইরান আধিপত্য বিস্তার করেছে। এবং আমি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, একটা প্রেডিকশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ইরান তো এখনো বিমান বাহিনী ব্যবহার করেনি। ইরান এখনো ক্ষেপণাস্ত্র আর ড্রোনের উপর ভরসা করছে, তাই দিয়েই এতদিন যুদ্ধ করলো। আপনারা মোটামুটি ভাবে নিশ্চিত থাকতে পারেন, যখন মার্কিন ঘাঁটিগুলো একদম সব শেষ হয়ে যাবে আর হামলা চালানোর প্রয়োজন হবে না ইরানের, মধ্যপ্রাচ্য অঞ্চলে যত ঘাঁটি আছে সেগুলো তো হামলা চালিয়েছে, ধ্বংস করেছে। আরো মোটামুটি হামলা চালিয়ে যখন একদম টোটাল কলাপস হয়ে যাবে এগুলো, এখান থেকে তখন আর ইরানের যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র শুটডাউন করার মতো অবস্থা থাকবে না। তখন শুরু করবে ইরান ইসরায়েলের উপর বিমান হামলা। এবং ইসরায়েল আসলে, আমি যা মনে করছি, আমার যা ধারণা, আমার যা বিশ্লেষণ, তাতে মনে হচ্ছে ইসরায়েল এবার রিয়েলি তার অস্তিত্বের সংকটে পড়বে। বিশ্বের মানচিত্রে ইসরায়েল নামক কোনো দেশ থাকে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। ইরান যে কৌশল অনুসরণ করছে, যে স্ট্র্যাটেজিতে ইরান যুদ্ধ এগিয়ে নিচ্ছে, তাতে আমার কাছে মনে হচ্ছে ইসরায়েল অস্তিত্বের সংকটে পড়ে যেতে পারে। এবং আমি মনে করছি যে ইরান খুব কৌশলের সাথে বুদ্ধিদীপ্তভাবে সঠিকভাবে তার যুদ্ধ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়ন করছে। এবং এখানে আসলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে অবশ্যই হিমশিম খাচ্ছে, তাদের পাল্লা মোটেই ভারী নেই। এবং এই জায়গায় এসে ব্রিটেন নাকি আমেরিকার পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আরব সাগরে একটা সাবমেরিন পাঠিয়েছে, তাতে ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে। এই ক্রুজ ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। দেখা যাক আসলে পরিস্থিতি কি হয়, যুদ্ধ আরো বিস্তৃত হয় কিনা। বিস্তৃত তো হবেই, এতে ব্রিটেন জড়িয়ে পড়ে কিনা সেটা একটা দেখার বিষয়। যদিও ব্রিটেন প্রথমে বলেছিল তারা এই যুদ্ধে থাকবে না এবং কড়া বক্তব্য দিয়েছে। যদি ব্রিটেন এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে যুদ্ধের মাত্রা ভিন্ন হলো এবং এটা কিন্তু যুদ্ধের আন্তর্জাতিক রূপ লাভ করলো। এখানে চীন এবং রাশিয়ার ভূমিকা কিন্তু তখন একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে। তারা কি করতে চায় সেটা একটা দেখার বিষয়, সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। সুপ্রিয় দর্শক, আপনারা আগেই জেনেছেন, আমি আগেই বলেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটা আলটিমেটাম জারি করেছে, আলটিমেটাম দিয়েছেন। তিনি আমেরিকান টাইম শুক্রবার সন্ধ্যায় সরাসরি ঘোষণা করেছেন যে আমি এই মুহূর্তে যখন বলছি, ঠিক এই মুহূর্ত থেকে 48 ঘন্টার ভিতরে, ট্রাম্পের কথা বলছি, 48 ঘন্টার ভিতরে ইরানকে হরমুজ প্রণালী পরিপূর্ণভাবে খুলে দিতে হবে, তা না হলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেব। ইরান জবাবে বলেছে দুইটা কথা, যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। ইসরায়েল থেকে শুরু করে আরব কোনো দেশের বিদ্যুৎ কেন্দ্র এবং ওয়াটার ডিস্যালিনাইজেশন প্রজেক্ট আর আস্ত থাকবে না, সব ধ্বংস করে দেওয়া হবে। পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে পড়ে যাবে। এখন আরব দেশগুলোর দায়িত্ব আমেরিকাকে ঠেকাতে পারবে কি পারবে না, তারা সেই চেষ্টা করুক। আরব দেশগুলোর দায়িত্ব হচ্ছে আমেরিকাকে ঠেকানো, তা না হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো ক্রিটিক্যাল স্টেজে যাবে, আরো ভয়াবহ হবে, বেসামরিক লোকজন ক্ষতি হবে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হবে। এবং এখানে আমেরিকার কিছুটা ক্ষয়ক্ষতি তো হচ্ছে, স্বার্থগত ক্ষতি, কিন্তু মূল ক্ষয়ক্ষতি হবে আরব দেশগুলোর
আমেরিকার কিন্তু বেসিক্যালি খুব বড় ক্ষতি হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আরব দেশগুলোকে। এখন আরব দেশের দায়িত্ব আছে, এখানে তারা ইরানের বিরুদ্ধে কি ভূমিকা নেবে, আমেরিকার ব্যাপারে তাদের অবস্থান কি হবে, নতুন করে ভেবে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরান আরেকটা কথা বলেছে। সেই কথাটা হচ্ছে এই যে হরমুজ প্রণালী তো খোলাই আছে, একদমই উন্মুক্ত, শুধুমাত্র বন্ধ কাদের জন্য? শুধুমাত্র বন্ধ ইরানের শত্রুদের জন্য। ইরানের শত্রু কারা? আপাতত পরিষ্কার করে বলেছে যে ইরানের শত্রু হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, এবং তাদের স্বার্থ যারা দেখছে, তাদের স্বার্থে যারা কথা বলছে, অবস্থান নিচ্ছে এবং তাদেরকে হামলার জন্য যারা সহযোগিতা করছে তাদের জন্য বন্ধ। সেক্ষেত্রে হরমুজ প্রণালী খোলা থাকলেও কার্যত কিছু দেশের জন্য তো অবশ্যই বন্ধ, এবং সবাই চাইলেই হরমুজ প্রণালী ব্যবহার করে তেল বা গ্যাস রপ্তানি করতে পারবে না বা নিতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই হরমুজ প্রণালী খোলার ব্যাপার আছে, কিন্তু হরমুজ প্রণালী এমনি সামরিক উপায়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে খুলতে না পেরে এখন বিদ্যুৎ স্থাপনায় হামলার হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মানে তিনি এতদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে এসেছেন সেগুলো সব ব্যর্থ হয়েছে, তিনি পারেননি, পারবেন না, পারছেন না। তিনি যে জাপান থেকে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্য যে 2500 বা 6000 সেনা আনার ঘোষণা দিয়েছেন, তারাও কতটুকু পারবেন এবং সে পরিকল্পনা আদৌ বাস্তবায়ন করতে পারবেন কিনা তিনি, বা ইরানের ভূখণ্ডে স্থলভাগে এই মেরিন কোরের সেনাদেরকে, কমান্ডো সেনাদেরকে পাঠাবেন কিনা, সেটাও আমার মনে হচ্ছে একটা সন্দেহ তৈরি হয়েছে, সংশয় জেগেছে। তিনি পাঠাবেন কিনা আমার মনে হয় এ নিয়ে একটি বিভ্রান্তির ভিতরে তিনি নতুন করে ভাবছেন যে পাঠাবো কিনা, কারণ ইরান বলেছে আমরা মার্কিন স্থল সেনাদের জন্য অপেক্ষায় আছি, তাদেরকে পাঠাও, আমরা কফিনগুলো ভরে দিই। ইরানের ঘোষণা হচ্ছে এই। তার মানে দাঁড়াচ্ছে যে ইরান ভীষণভাবে প্রস্তুত, এবং ইরানের চেনা ভূমি তো ইরানের নিজের ভূখণ্ড, অথবা ইরানই এখানে বেটার কিছু করবে, এটা স্বাভাবিক। ফলে মার্কিন সেনাবাহিনী যদি সেখানে বিপর্যয়ের মুখে পড়ে, তাহলে আমেরিকার উপরে আরেকটা মান সম্মান ব্যাপার, আমেরিকার মুখে আরেকবার চুনকালি পড়ে। কারণ এরই মধ্যে আমেরিকা ইরানের অনেক ক্ষয়ক্ষতি করেছে, কিন্তু সেনাবাহিনীকে দমন করতে পারেনি বা ইরানের উপরে প্রভাব বিস্তার করতে পারেনি। এখন স্থল সেনা বা মেরিন কমান্ডো, যেটা এলিট ফোর্স বলা হয়, তাদেরকে পাঠিয়ে যদি আমেরিকা বিপর্যয়ের মুখে পড়ে, তাহলে আমেরিকার জন্য সেটা লজ্জার ব্যাপার হবে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে এটাও ভাবছেন যে মার্কিন সেনাদেরকে স্থল অভিযানে পাঠিয়ে যদি বিপদে পড়ি, তাহলে কোন সংকট বাড়ে। এবং বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি ইরান যুদ্ধের পরে কন্ট্রোল হারিয়েছেন, এই কথা বলেছেন ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস মার্ফি। তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য বলেছেন। তিনি বলেছেন এই যুদ্ধের উপর ডোনাল্ড ট্রাম্পের কোনো কন্ট্রোল নেই। তার মানে ডোনাল্ড ট্রাম্প খুব খাদে, এবং সামনে যে মিড টার্ম ইলেকশন জুনে, এই ইলেকশনের আগে যদি স্থলবাহিনী পাঠায় আর সেখানে লাশের পর লাশ, কফিনের পর কফিন আসে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ভরাডুবি হবে, এমনকি ইমপিচড হতে পারে। এই সমস্ত কারণে এখন ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিচ্ছেন। তিনি শুধু ভয় ভীতি দেখাচ্ছেন। আমি আসলে বলি, বারবার বলছি, এখনো বলি, ইরানকে আমেরিকা ইসরায়েল আর দমন করতে পারবে না, ইরানের উপর তারা আর বিজয় লাভ করতে পারবে না, জিততে পারবে না। একমাত্র অবলম্বন হচ্ছে তারা পরমাণু বোমা হামলা চালানো, এছাড়া আর কোনো পথ নেই তাদের সামনে। কিন্তু পরমাণু বোমা হামলা চালাতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এখন যথেষ্ট সচেতন, যথেষ্ট সতর্ক। ফলে এটা আসলে মনে হয় খুব একটা ভালো রেজাল্ট এনে দেবে না, এবং সেই দিকে ডোনাল্ড ট্রাম্প যাবেন কিনা আমার সন্দেহ আছে। যদিও তাকে নিয়ে ভালো কিছু আশা করা যায় না, যে কোনো কিছুই তিনি করে বসতে পারেন, কারণ তিনি খুব আনপ্রেডিক্টেবল পারসন, এবং নেতানিয়াহু একই রকমের, যে কোনো কিছুই করতে পারেন। কিন্তু যদি করে, তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে। তখন পরমাণু যুদ্ধ শুরু হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, এই বিশ্বটা ধ্বংসের মুখে পড়বে। এই দিকে যাবে কিনা সেটা অবশ্যই মার্কিন কর্মকর্তাদেরকে, মার্কিন রাজনীতিবিদদেরকে ভাবতে হবে। ডোনাল্ড ট্রাম্প কেন এই বিপদে পড়লেন? ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে তিনি অল্প কয়েকদিনের ভেতরে এই যুদ্ধ শেষ করে দেবেন এবং একক ক্রেডিট নেবেন যে আমি একাই ইরানকে দমন করে দিলাম, ভেনিজুয়েলার মতো একটা সরকার পরিবর্তন করে দিলাম, কাউকে ধরে আনলাম, বিচার করলাম, এবং সেই দেশে একটা পুতুল সরকার বসিয়ে একেবারে দীর্ঘদিনের একটা অচল অবস্থার অবসান ঘটিয়ে 47 বছর যেখানে ইরানের মাটিতে আমেরিকার কোনো অস্তিত্ব ছিল না, সেই ইরান এখন আমেরিকার কন্ট্রোলে, এইরকম একটা ভাব তিনি নিতে চেয়েছিলেন, ক্রেডিট নিতে চেয়েছিলেন। কিন্তু ব্যাড লাক, ডোনাল্ড ট্রাম্প সেই ক্রেডিট নিতে পারছেন না। ইরানে ভীষণ প্রতিরোধের মুখে, এবং তার মিত্রদেরকে যে বলে কয়ে এই যুদ্ধ শুরু করবেন সেটাও করেনি। একা একা ক্রেডিট নিতে চেয়েছিলেন, বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আসলে বিশ্ববাসীকে তিনি তাক লাগিয়ে দিতে পারেননি। যার কারণে তার মিত্র দেশগুলো এখন তার সাথে নেই, নেটোভুক্ত দেশগুলো নেই, ইউরোপের দেশ নেই, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া কেউ নেই। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আসলেই খুব বিপদের মধ্যে পড়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করব। তবে যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন সেই হুমকি বাস্তবায়ন করতে পারবেন, ইরানের সমস্ত বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে দেবেন? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে
অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নতুন খবর এসছে, ভয়ঙ্কর খবর। সেটি হলো যে আপনারা জানেন যে নাতানস যে শহরটি, সেই শহরে বিশেষ করে ইরানের নিউক্লিয়ার ডেভেলপমেন্ট এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটিস সেখানে রয়েছে। সেই নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে লক্ষ্য করে ইসরায়েল আজকে হামলা করেছিল। সেটির জবাবে ইরান ইসরায়েলের দক্ষিণে কমপক্ষে 5টি শহরে হামলা করেছিল। আমরা একটু আগ পর্যন্ত যতটুকু শুনেছি শুধুমাত্র আহত হয়েছে, কারণ হলো ইসরায়েলের ভিতরকার খবরগুলি সাধারণত পাওয়া যায় না, ইন্টারন্যাশনালি কভারেজগুলি খুব কমই পাওয়া যায়, যেটি এগুলিকে চেপে রাখা হয়, খবরগুলিকে কোথাও দেওয়া হয় না। এটি হলো ইসরায়েলের সবচেয়ে বড় একটি কৌশল। তারা দুর্বল এবং তার ধ্বংস কতটুকু হয়েছে এটি বিশ্ববাসীকে জানান দেয় না। তারা সবসময় মনে করে যে আমরা শক্তিশালী আছে, এবং অন্য দেশে যে ধ্বংস করে সেগুলিকেই পশ্চিমা মিডিয়া সবচেয়ে বেশি ফোকাস করে, যাতে মানুষ বোঝে যে এই পশ্চিমাদের দরুন অন্য দেশগুলি সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে এবং তারা খুব ভালো আছে। এটিকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়ে আজকে আইআরজিসি, ইরানের রেভলিউশনারি গার্ড যেটি কর্পস রয়েছে, তারা আজকে একটু আগে তাদের স্টেটমেন্ট দিয়েছে যে আজকের 5টি যে শহরে হামলা করেছে প্রতিশোধ স্বরূপ রিটালিয়েশন যেটি নিয়েছে, সেই 5টি শহরে কম পক্ষে যেখানে আণবিক বোমাস আশপাশেই ছিল এবং যেখানে নিউক্লিয়ার বোমাস যে শহরটিতে রয়েছে আরাদ শহর, সেখানে কমপক্ষে 200 মানুষ, মানে 5টি শহরের আক্রমণের যে করেছে ইরান, সেখানে কমপক্ষে 200 মানুষ নিহত হয়েছে। 200 মানুষ যদি নিহত হয়ে থাকে, চিন্তা করুন কত শত মানুষ সেখানে আহত হয়েছে। এবং আপনারা শুনে অবাক হবেন, ওই কয়েকটি শহরকে এমার্জেন্সি শহর হিসেবে, পুরো শহরকে ঘোষণা দেওয়া হয়েছে যে ওইখানে ইমার্জেন্সি চলমান, মানে জরুরি অবস্থা চলমান। এই অবস্থাতে যুদ্ধ এখন দ্বিতীয় ফেজে চলে গেছে। এটি এখন আর শীঘ্রই বন্ধ হবার মতো অবস্থাতে নাই। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, সেটি হলো যে যখন ইরান ইসরায়েলের উপর প্রতিশোধমূলক ব্যবস্থা নিল, 5টি শহরে যখন বোমা নিক্ষেপ করে তাদের শত শত মানুষকে হত্যা করেছে ইরান ইসরায়েলের, তখন এই পাগল ট্রাম্প তার অবৈধ সন্তানের এমন ক্ষতি দেখে, ইসরায়েলের এমন ক্ষতি দেখে সে ডিক্লেয়ার করেছে যে ইরানের বৈদ্যুতিক প্ল্যান্টগুলিতে সে হামলা করবে, যুক্তরাষ্ট্র হামলা করবে। 48 ঘন্টা সময় দিয়েছে। যদি 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী, দ্য স্ট্রেইট অফ হরমুজ যদি রিলিজ না করে, ফ্রি না করা হয়, মানে মুক্ত না করা হয়, তাহলে ইরানের গুরুত্বপূর্ণ যেসব প্ল্যান্টস, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে সেগুলিতে হামলা করবে। আপনাদের মনে আছে থাকবার কথা, লারিজানি নিরাপত্তা বিষয়ক মুখপাত্র বা শীর্ষ যে কর্মকর্তা ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যদি আর কোনোভাবে ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হয়, তাহলে ঠিক আধা ঘন্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্য বিদ্যুৎহীন হয়ে যাবে। সেটি আজকে আইআরজিসি মনে করিয়ে দিয়েছে। আইআরজিসি আজকে বলেছে যে যদি কোনো কারণে আবারও যুক্তরাষ্ট্র এই ভুল করে, ইরানের উপর আবারও হামলা করে আজকের এই ঘটনাগুলির পর, তাহলে এই মধ্যপ্রাচ্যের যত জায়গায় মার্কিন এবং ইসরায়েলি বেস রয়েছে, ঘাঁটি রয়েছে, সবগুলিতে এবং সব আশপাশে যত বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট রয়েছে মধ্যপ্রাচ্যের, সবগুলিতে হামলা করে সবগুলিকে একদম সম্পূর্ণভাবে ধ্বংস করে দিবে। এটি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। তার মানে যুদ্ধ এখন আর 2 দেশের নয়, 3 দেশেও নয়, এটি এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আপনারা জানেন যে রাশিয়া কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে সম্পূর্ণভাবে ইরানের পাশে তারা রয়েছে। চায়না পেছন থেকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে, এবং আমার কাছে যুদ্ধ মনে হচ্ছে ভবিষ্যৎ খুব বেশি ভালো দিকে যাচ্ছে না। কারণ হরমুজ প্রণালী নিয়ে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সারা বিশ্বের অর্থনীতি এখন সম্পূর্ণ ডাউন। এমন কোন অর্থনীতি সম্পর্কিত এমন কোন প্রতিষ্ঠান নয় যেখানে পুরো ধস নামেনি। সারা বিশ্বের অর্থনীতির উপর ভয়ঙ্কর ভাবে চাপ যাচ্ছে। এগুলিকে সামনের দিকে পশ্চিম রাষ্ট্রগুলিকে যে ধরনের আপনার অব্যবস্থাপনার সম্মুখীন হতে হবে, এগুলিকে কাটিয়ে উঠে সেসব দেশেও তারা রাজনৈতিকভাবে কতটা ভালো অবস্থায় যেতে পারবে, এটি একটি বড় চ্যালেঞ্জ তার যেমন রয়েছে। এবং অন্যদিকে ইরানের কিন্তু আসলে হারাবার তেমন আর কিছু নাই। ইরানের, আপনাদের মনে রাখতে হবে, ইরানের সবচেয়ে বড় ধরনের একটি দুর্বলতা ছিল যে তাদের বড় বড় শীর্ষ নেতাদেরকে হত্যা করবার একটা ভয় ছিল। সেই ভীতি কিন্তু এখন নাই, কারণ এখন আর শীর্ষ নেতারা যারা রয়েছে তারা আর কেউ বেঁচে নেই, এবং এই যুদ্ধের যে নেতৃত্ব, এটি আর শীর্ষ কোনো রাজনৈতিক নেতার হাতে চলছে না। সম্পূর্ণ এটি এখন বিভিন্ন ধরনের যে তাদের নিরাপত্তা বাহিনী রয়েছে, বিশেষ করে আইআরজিসির যে হাজার হাজার লাখ যে সদস্যরা রয়েছে তাদের হাতে চলে গেছে। তো তাদের নেতৃত্ব কখনো শূন্য হবার সুযোগ নেই। আর যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদেরকে যদি টার্গেট করে, কয়জনকে টার্গেট করবে? সুতরাং অন্যদিকে সেনাবাহিনী রয়েছে, অন্যান্য বাহিনী রয়েছে। এখন আর রাজনৈতিক কোনো নেতার কাছে ইরানের দায়িত্ব নেই। ইরানের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে গেছে যুব সমাজ, আর হলো এই যুব শ্রেণীর যারা আইআরজিসির যোদ্ধারা। সুতরাং এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ আরো চতুর্দিকে ছড়িয়ে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা থেকে আমরা আর হয়তো পিছিয়ে হতে পারবো না, কারণ সম্ভাবনা অনেক বেশি যে তৃতীয় বিশ্বযুদ্ধ যেমন পাশাপাশি নিউক্লিয়ার যুদ্ধের পর্যন্ত যেতে পারে,
নিউক্লিয়ার যুদ্ধ যদি লেগেই যায় তাহলে কিন্তু এই অঞ্চলে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যাবে। আর আঞ্চলিক যুদ্ধ ঘোষণা শুরু যদি হয়ে যায় তাহলে কিন্তু চায়না এবং রাশিয়া বসে থাকবে না, তারাও কিন্তু সামনে চলে আসবে। আর সামনে যদি চলে আসে তাহলে মধ্যপ্রাচ্য পুরোটাই এখানে যুদ্ধে আক্রান্ত হবে এবং এর মধ্যে অবশ্যই অটোমেটিক্যালি নেটো যুক্ত হতে বাধ্য হবে। আর নেটো যুক্ত হওয়া মানেই হলো অন্যরাও সামনে চলে আসবে। তখন আমাদের আসলেই ভবিষ্যতের পৃথিবী কোন দিকে যায় এ নিয়ে এখন বড় চিন্তা হচ্ছে। আর এর জন্য অবশ্যই আমি মনে করি যে ইসরায়েল সর্বপ্রথম দায়ী এবং সর্বশেষ এই দেশটি দায়ী। এই দেশটিকে চরম শিক্ষা দেয়া হবে এবারের এই যুদ্ধ থেকে। আপনারা নিশ্চয়ই থাকুন। এই দেশ যদি টিকে যায় কোনো কারণে তাহলে আর পৃথিবী থাকবে না। তবে যদি কোনো কারণে এই সুযোগ হয় বা এই মধ্যপ্রাচ্যে যদি কোনো কারণে মধ্যপ্রাচ্যের হাতে যদি শক্তি থাকে বা তাদের হাতে যদি জয় থাকে, ইরান যদি জয় লাভ করে বা তার আশপাশেও যেতে পারে, সে সম্ভাবনা যদি তৈরি হয় তাহলে এই অঞ্চলে আর ইসরায়েলের ন্যূনতম অস্তিত্ব রাখা হবে না। এটি একবার লিখে রাখতে পারেন, সেই অবস্থায় চলে যাচ্ছে। সুতরাং আজকে একটি ভয়াবহ দিন যাচ্ছে। 48 ঘন্টার কথা বলেছে যুক্তরাষ্ট্র। এই 48 ঘন্টার ভিতরে হরমুজ প্রণালী কখনোই ফ্রি করবে না, বরং আইআরজিসি পাল্টা হুমকি দিয়েছে কোনো কারণে যদি আঘাত করা হয় ইরানের উপরে তাহলে আইআরজিসি সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের যত ঘাঁটি আছে সবগুলিকে ধূলিসাৎ করে ফেলবে। এই হলো সর্বশেষ হুমকি এবং যুদ্ধের অবস্থা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দোয়া করুন যাতে যুদ্ধের অবস্থা